টাকা একটি কাগজ মাত্র। এই টাকার পেছনেই দুনিয়ার ছুটে চলা। এই টাকা সকল সমস্যা তৈরি করতে পারে, আবার পারে পাহাড় সমতুল্য দুঃখের অবসান করতে। লা কাসা দে পাপেল নামের একটি স্প্যানিশ সিরিজ যা সারা বিশ্বে এক তুলপাড় তুলে দেয়। সিরিজে দেখানো হয় একদল ডাকাত একটি ফেডারেল রিজার্ভ ব্যাংকে ঢুকে কিছু মানুষকে জিম্মি করে টাকা লুট করছে। তবে তাদের লুট করার পদ্ধতি একটু ভিন্ন। তারা ব্যাংকের টাকা লুট করে না, বরং ব্যাংকের টাকা প্রিন্ট করার মেশিন ব্যবহার করে তৈরি করছে বিলিয়ন বিলিয়ন ডলার। এখন এটা দেখার পর অনেকের মাথায় এই প্রশ্নটি এসেছে যে তাদের মতো সরকার যদি বিলিয়ন বিলিয়ন টাকা প্রিন্ট করে আমাদের হাতে তুলে দেয়, তাহলে তো সব আর্থিক সমস্যা মিটে যায়। কিংবা সরকার যদি বস্তা বস্তা টাকা প্রিন্ট করে পদ্মা মেঘনার মতো সেতু তৈরি করে, তাহলে তো সমস্যা কোথায়? আমরা কম বেশি সবাই জানি যে প্রতিটি দেশের কাছে টাকা ছাপানোর মেশিন আছে, হোক সে দেশ গরিব কিংবা ধনী। একটা দেশের কাছে টাকা ছাপানোর মেশিন থাকা সত্ত্বেও কেন সেই দেশ টাকা ছাপিয়ে ধনী দেশে পরিণত হচ্ছে না? কেন সেই দেশের মানুষ গরিবই রয়ে যাচ্ছে? সরকার যদি চায় তাহলে তো এক নিমিষেই কোটি কোটি টাকা ছাপিয়ে জনগণকে মুহূর্তের মধ্যেই ধনী করে ফেলতে পারে। তাহলে কেন করছে না? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে কেন ইচ্ছে মতো টাকা ছাপানো যায় না। দেখুন, প্রশ্নটি যতটা সহজ, উত্তর কিন্তু অতটাও সহজ নয়। যদি এতটাই সহজ হতো তাহলে নিমিষেই বড় বড় সমস্যার সমাধান করা যেত। কোনো দেশের কাছে ঋণের জন্য হাত পাততে হতো না। নির্দিষ্ট করে বললে টাকা ছাপানোর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের, এবং টাকা প্রিন্টিংয়ের জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই একটি দেশের সরকারের কাছে ইচ্ছে মতো প্রিন্ট করার স্বাধীনতা রয়েছে। তবে কোনো দেশই যত ইচ্ছা প্রিন্ট করে না। টাকা প্রিন্ট করা হয় সেই দেশের অর্থনৈতিক প্রয়োজন অনুসারে, তার সঙ্গে ভারসাম্য রেখে। টাকা উৎপাদনের পরিমাণের সঙ্গে জড়িত দেশের মানুষের উপার্জন, অর্থনৈতিক চাহিদা, দেশের সম্পদ ইত্যাদি। এর বেশি উৎপাদন করলে সমস্যা শুরু হয়, দেশের অর্থনৈতিক ভারসাম্য হারাতে শুরু করে। চলুন বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি। ধরুন একটি দেশের সম্পদ হিসাবে 10টি আম রয়েছে। যাবতীয় খরচ এবং জটিলতা বাদ দিয়ে প্রতিটি আমের দাম 2 টাকা, এবং দেশটি প্রিন্ট করলো 20 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মোট সম্পদের সাথে অর্থের ভারসাম্যতা রয়েছে। এখন যদি একটি দেশ হঠাৎ করে 40 টাকা প্রিন্ট করে, কিন্তু সম্পদের পরিমাণ ঠিক আগের মতোই 10টি আম রইল, তাহলে প্রতিটি আমের দাম হলো 4 টাকা, অর্থাৎ আগের মূল্যের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল। অর্থাৎ যার কাছে টাকা বেশি সে আগে পণ্যটি কিনতে চাইবে। এখন প্রত্যেকের কাছে টাকা বেশি থাকলে সে না খেয়ে মরার চেয়ে 4 টাকার বদলে সেই আম 10 বা 20 টাকায় ক্রয় করতে দ্বিধাবোধ করবে না, হোক তার দাম যতই বেশি। এতে দ্রব্যের দাম বৃদ্ধি এবং টাকার দাম কমে গেল। অ্যান্ড দিস ইজ কল্ড ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এখন দ্রব্যমূল্য যেহেতু বেড়েই গেল, তাহলে টাকা বেশি ছাপিয়ে লাভ কি হলো? তাই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে রীতিমতো গবেষণা করে চাহিদা নির্ধারণ করতে হয় এবং সেই অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয়। সাধারণত একটি দেশের জিডিপির 2 থেকে 3% টাকা প্রিন্ট করা হয়, তবে উন্নতশীল দেশে এই হারটি একটু বেশি। এই কারণেই আমরা ইচ্ছে মতো টাকা প্রিন্ট করে রাতারাতি পদ্মা সেতু বানিয়ে ফেলতে পারি না। তাহলে সেই বাড়তি টাকা শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডিলার, সাপ্লায়ার এবং আরও অনেকেরই হাতে ধরে প্রবেশ করবে মূলধারার অর্থনীতিতে এবং 12টা বাজিয়ে দেবে। টাকার ক্রয় ক্ষমতার অনিশ্চয়তার কারণে ব্যবসার প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ আগ্রহ হারিয়ে ফেলছে। ব্যবসা খাতে অস্থিরতার সৃষ্টি হবে, যেমনটি জিম্বাবুয়ের সরকার করেছিল। 60-এর দশক থেকেই জিম্বাবুয়ের অবস্থা ছিল নাজেহাল। তখন জিম্বাবুয়ের সরকার ভেবেছিল যদি বিলিয়ন ট্রিলিয়ন টাকা ছাপানো হয় তাহলে তো দেশটি আর গরিব থাকবে না। এই বলা সেই কাজ। রাতারাতি নোট ছাপিয়ে জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, কিন্তু পণ্যদ্রব্যের পরিমাণ বৃদ্ধির বদলে তার দাম আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। সেখানে একটি পাউরুটি কেনার জন্য কয়েক বস্তা টাকা নিয়ে যেতে হতো, এবং ডাল ভাত খেতে তো কয়েক বিলিয়ন ট্রিলিয়ন টাকার প্রয়োজন হতো। বর্তমানে জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতির দৈনিক হার 98%, অর্থাৎ আজকে যার মূল্য 100 টাকা, আগামীকাল তা 198 টাকা দিয়ে কিনতে হবে। চিন্তা করা যায়? তবে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ হার কিন্তু এটা নয়। এই অপ্রীতিকর রেকর্ড হাঙ্গেরির। 1946 সালে সেই দেশের মুদ্রাস্ফীতির হার ছিল 195%। এবার হয়তো আপনার মাথায় এই প্রশ্নটি আসতে পারে, টাকা দিয়ে সম্পদ বাড়ালেই তো হয়, অর্থাৎ যদি টাকা ছাপিয়ে বড় বড় বিল্ডিং, সেতু বা বৈদেশিক ঋণ দিলেও তো জিম্বাবুয়ের মতো অবস্থা হবে না। আপনার এই প্রশ্নের উত্তর হলো, কখনো নিজ দেশে ছাপানো টাকা দিয়ে আপনি অন্য দেশের পণ্য আমদানি করতে পারবেন না। আপনাকে অবশ্যই বাংলাদেশি টাকা দিয়ে আমেরিকান ডলারে কনভার্ট করতে হবে, তবে কেবলমাত্র আমদানি করতে পারবেন। অতএব আপনি টাকা এক্সচেঞ্জ করলে তো খরচ করবেন ডলারে। এতে দেশের টাকা দেশেই রয়ে গেল, কারণ আমাদের দেশের মুদ্রা তো শেষতক আমাদের দেশের মানুষকেই গ্রহণ করতে হচ্ছে। অন্যান্য দেশে তো আর এই মুদ্রা দিয়ে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না।
সুতরাং বাড়তি টাকা ঘুরে ফিরেই আমাদের দেশের অর্থনীতিতেই প্রবেশ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই টাকা দিয়ে সরাসরি বৈদেশিক ঋণ শোধ করার ব্যবহার করা সম্ভব নয়, কারণ ঋণের চুক্তিতে একটি নির্দিষ্ট কারেন্সিতে তা শোধ করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। অতএব এই সকল সমস্যার কথা মাথায় নিয়ে একটি দেশ যত ইচ্ছা তত টাকা ছাপায় না, বরং সকল দেশই চেষ্টা করে উৎপাদন বাড়ানোর জন্য। কারণ উৎপাদন বাড়ালে একদিকে যেমন বেকারত্ব হ্রাস পাবে, অন্যদিকে এ সময় কিছু অতিরিক্ত অর্থ ছাপালেও তা দ্রব্যমূল্য বাড়িয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করবে না, আর এতে করে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। তাই একটি দেশের অর্থনীতি উন্নয়ন করতে হলে বেশি করে টাকা তৈরি করার কোনো সমাধান নয়, বরং সমাধান হলো উৎপাদন বৃদ্ধি করা। সো এই কারণগুলো ছাড়া আর অন্য কোন ধরনের বড় কারণ রয়েছে আপনি মনে করেন তা কমেন্টে জানান। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব।